প্রধান অতিথি দিনাজপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল সালাম আজাদ, মঞ্চে উপবিষ্ট শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক মোহাম্মদ তাইমুল ইসলাম, মঞ্চে উপবিষ্ট সদ্য বিদায়ী প্রফেসর আব্দুল জলিল আহমেদ, প্রাক্তন বিভাগীয় প্রধান প্রাণীবিদ্যা বিভাগ, মঞ্চে উপবিষ্ট অর্থনীতি বিভাগের সম্মানিত অধ্যাপক, মুজিব বর্ষ কমিটি আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ ইদ্রিস মিয়া, মঞ্চে উপবিষ্ট জাতীয় দিবস উদযাপন কমিটির সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর মোহাম্মদ আব্দুল মতি, আমার সামনে যারা আছেন অডিয়েন্সে আমার সম্মানিত অধ্যাপকবৃন্দ, সম্মানিত সহকর্মীবৃন্দ, অতিথিবৃন্দ, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল সালাম এর মিসেস আব্দুল সালাম আজাদ। আমি তাকে ধন্যবাদ জানাই, তিনি এসে আমাদের অনুষ্ঠানকে আলোকিত করেছেন এই জন্য। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা সকলেই জানেন আজকের এই অনুষ্ঠান, এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান আমাকে উদ্দেশ্য করে, আমাকে কেন্দ্র করে করা হয়েছে। আমি সদ্য বিদায় নিয়েছি অধ্যক্ষর পদ থেকে 11 তারিখে, মাঝখানে 2 দিন গিয়েছে। এটি আনুষ্ঠানিকভাবে আমার বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান। এখানে আমার সম্বন্ধে আমার সহকর্মীরা অনেক কিছু বলেছেন, অনেক পজিটিভ কথা বলেছেন, পজিটিভ কথাই বেশি। আমি এই পজিটিভ কথাগুলো বলার জন্য তাদের ধন্যবাদ জানাই। আর আসলে এই সবগুলোর যে আপনারা আমার সম্বন্ধে বলেছেন এককভাবে আমি তো না বটেই, এর সাথে আপনারাও সবাই ছিলেন, এটা হলো বাস্তবতা। আপনাদের ছাড়া আমি কোনোদিনই কোনো কিছু করতে পারতাম না, পারবও না, এ বিশ্বাস রাখি না। সম্মানিত অতিথিবৃন্দ, আমি কি করেছি আমি এ কলেজে অনেক কিছু করেছি, এ জাতীয় কোনো কিছুই বলবো না। আসলে একটা পদে থাকলে কিছু করতে হয়। সরকারি চাকরি করি, সরকারি বেতন ভাতা পাই, সরকার আমার রুটি রোজগার করেছে, রোজগার দিয়েছে। সুতরাং আমি মনে করি নৈতিক দিক দিয়ে আমার কিছু দায় দায়িত্ব আছে। সেই দায় দায়িত্বগুলো হচ্ছে একাডেমিক, প্রশাসনিক, এগুলো। আমি শিক্ষক হিসাবে একজন যেমন একাডেমিশিয়ান, একই ধারে প্রশাসনে অধ্যক্ষ হিসাবে, প্রশাসক হিসাবে ছিলাম এবং দিনাজপুর সরকারি কলেজকে অনেক কাছ থেকে দেখেছি, যেগুলো সচরাচর হয়তো বা অন্যান্য অধ্যক্ষরা দের সুযোগ হয় না, সময়গত কারণে বা ব্যস্ততার কারণে, এ জাতীয়। যা হোক, এই সুযোগ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছিলেন বলেই আমি অনেক বিষয়গুলোর দিকে নজর দিতে পেরেছি। আসলে আমি ব্যক্তিগতভাবে এখন আমার কিছু কথা বলবো, তারই আলোকে হয় কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে গুরু গম্ভীর কোনো একাডেমিক সেশনে বক্তব্য দেব না, বা আপনারা আমার জন্য যে আবেগময় হন, এই জাতীয় কোনো কিছু বলবো না। সুপ্রিয় সুধীবৃন্দ, আপনারা সকলেই জানেন যে আমি 7ম BCS এর একজন কর্মকর্তা ছিলাম, আছিও এখন। তো আমার কর্মকাল শুরু হয়েছিল কারমাইকেল কলেজ থেকেই।
আমার যোগদানের সময় আমি অনেকবারই বলেছি, তারপরেও আবার বলছি, যেহেতু এখানে লার্জ অডিয়েন্স আছে এই কারণে আমি আসলে প্রশাসনে যাওয়ার জন্যই ভাবতাম, ছোটকালে ভাবতাম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হব, হয় না, মার্ক সামান্য কমের জন্য। কিন্তু এই একাডেমিক পারফরমেন্স, আমি যেখানে যে বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছি সেখানে আমার চান্স পেতে কোনো অসুবিধা হয়নি। শুধু দুটো কারণে, একটি হচ্ছে যে আমার রিলেটেড সাবজেক্টগুলোতে আমার বিপুল পরিমাণে মার্ক ছিল, লেটার ভিত্তিক ছিল, প্লাস বাংলা ইংরেজিতে রেকর্ড পরিমাণ আমার মার্ক ছিল, যার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশনের মতো সাবজেক্টেও আমার সমস্যা যেমন হয়নি, ইকোনমিক্সেও সমস্যা হয়নি। আমি ফিনান্স অ্যান্ড ব্যাংকিংয়ে ভর্তিও হয়েছিলাম। তারপর কি মনে করি আবার এই ম্যানেজমেন্টে, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবার ম্যানেজমেন্টও এবং অ্যাকাউন্টিংয়েও সেখানে করেছিলাম। সেখানেও আমি অ্যাকাউন্টিংয়ে ভর্তি হওয়ার জন্য সব রেডি করে শুয়ে দিছি, যে ওই দিকে না হলে ওই দিকে যেয়ে ভর্তি হব। যখনই এদিকে হয়ে গেছে তখন আবার স্বাভাবিকভাবে ওখানে আমি ভর্তি হয়ে আমার একাডেমিক জীবন শেষ করেছি। এর আগে আমি দিনাজপুর সরকারি কলেজে ইন্টারমিডিয়েট এখানে পড়েছি। ইন্টারমিডিয়েট কালীন সময়ে এই ক্যাম্পাসে এরকম ঘেরা ছিল না, কোনো বাউন্ডারি ছিল না, সামনে থেকে A to Z আশেপাশ দিয়ে কোনো বাউন্ডারি ছিল না, খোলামেলা জায়গা ছিল। খোলামেলা জায়গা থাকলেও এই জায়গাটা ছিল অত্যন্ত সুন্দর একটা জায়গা। আজকের মতো এত আজেবাজে লোক এর আশেপাশে ঘোরাঘুরি করে না, বা এটা টপ গিয়ে ভিতরে ঢোকার চিন্তা ভাবনা করে না। কিন্তু সে সময় একাডেমিক অ্যাটমসফিয়ার এত ভালো ছিল যেটি অকল্পনীয়। আমাদের নবীনবরণ হয়েছে এই অডিটোরিয়ামে, এখানে আমরা এখানে এই দোতলায় নিচতলায় এইসব উপভোগ করেছি। সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে এখানে এই স্টেজে, বার্ষিক ক্রীড়া হয়েছে ওই মাঠে, প্রতিটি জিনিস সুচারুভাবে সম্পন্ন হয়েছে। আমার মনে পড়ে সায়েন্স বিল্ডিং থেকে বিশাল অংশের একটা বিশাল মানে স্টুডেন্টের একটা বহর এইখানে এই আর্টস বিল্ডিংয়ে ক্লাস করতে আসতো এবং হুড়াহুড়ি করতো, যে বিশেষ করে বাংলা ইংরেজি এই ক্লাসগুলো করার জন্য। তো তখনকার কলেজের একাডেমিক পরিবেশ অনেক অনেক সুন্দর ছিল, যদিও ছাত্রছাত্রীর সংখ্যা অনেক কম ছিল, মাত্র ১,৫০০ স্টুডেন্ট ছিল। তো সেখানে আমার যারা শিক্ষাগুরু ছিলেন তারা এক একজন এক একটি বিষয়ে এতটা আঘাত পণ্ডিত ছিলেন যে আমি তাদের ধারে কাছে এখনো যেতে পারিনি, বা যাওয়ার সে ধৃষ্টতা আমি করি না, রাখি না। আমি যেমন দুই একজনের নাম এখানে বলি, যেমন ইদ্রিস সাহেব চিনবেন, যেমন প্রফেসর মোহাম্মদ আফজাল হোসেন, তিনি আমার শিক্ষক ছিলেন। তিনি কি ক্যাটাগরির শিক্ষক ছিলেন ইদ্রিস সাহেব জানান ভালোভাবে। প্রফেসর মোহাম্মদ হেমায়েতুল ইসলাম একজন স্ট্রং পার্সোনালিটির শিক্ষক ছিলেন। তিনি পরীক্ষা কিভাবে কন্ডাক্ট করতেন, কিভাবে চালাতেন, আপনারা সব আমরা যারা 14 BCS এর লোকজন এখানে আছেন তারা হয়তো বা জানবেন। দারমিয়ান আলী একজন ইংলিশে অগাধ পণ্ডিত শিক্ষক ছিলেন, এই কলেজের শিক্ষক ছিলেন। তো প্রফেসর গোলাম রাব্বানী, তাকে আপনারা সবাই জানেন। প্রফেসর রজব আলী মোল্লা সবাই জানেন। এই রজব আলী মোল্লা স্যার এখন বয়সের ভারে মুগ্ধ, তাও অত্যন্ত তিনি কর্মদক্ষতা রাখেন, বা তার মেমোরি অত্যন্ত শার্প, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই রজব আলী মোল্লা স্যারের যদি ঘটনা আপনারা শোনেন আপনারা অনেক আশ্চর্যিত হবেন। তিনি এইখানে 25টি টাকার জন্য এই সরকারি চাকরিতে এসেছিলেন। বিশ্ববিদ্যালয় তার সবগুলো ফার্স্ট ক্লাস, বিশ্ববিদ্যালয় তাকে ডেকেছিল, কিন্তু তিনি 25টা টাকা বেশি পাবেন সরকারি চাকরিতে, এ কারণে তিনি এখানে এসে জয়েন করেছেন। বিশ্ববিদ্যালয়ে তিনি বেতন পাবেন 300 টাকা। তিনি বলেছেন, তার কাছে আমি বসতাম, শুনেছি যে মোহাম্মদ হোসেন, আমি যখন বাল্যকালে ছিলাম, বাড়ি তার সিরাজগঞ্জের এদিকে হবে, এই বেল্টে, পাবনা বেল্টে, তখন ঘাড়ে করে আমি এই গাইডে করে কাপড় বিক্রি করতে গিয়েছি। তো দেখেন এই কলেজে অনেক জ্ঞানী গুণী বরেণ্য শিক্ষাবিদ এখানে কাজ করেছে। প্রফেসর নাজিমউদ্দিন আহমেদ, জুলেখা খাতুন, এটা সবাই জানেন আপনারা। তারপরে ললিত মোহন রায়, এরা কি এক একটা, আমি বলবো এরা এক একটা আইকন। তো যাই হোক, সময়ের কারণে, সময়ের ব্যবধানে এগুলো আস্তে আস্তে চলে যেতে হয়। তারই ধারাবাহিকতায় একজন শিক্ষক হিসেবে
একজন অধ্যক্ষ হিসাবে আমাকেও চেয়ার থেকে নেমে যেতে হয়েছে। এটা অস্বীকার করার উপায় নাই, ইগনোর করার উপায় নাই, এটা হলো বাস্তবতা। তাহলে আমি বলবো যে এখন যারা শিক্ষকে এই পেশায় আছেন তারা কি একেবারেই কিছু জানেন না? না, অবশ্যই তারা অনেক মেধাবী, অনেক যোগ্যতা সম্পন্ন, তারা অনেক কিছুই দেওয়ার যোগ্যতা রাখেন। কিন্তু বাস্তব অবস্থা হচ্ছে যারা রিসিভ করবে এই রিসিভাররা হচ্ছে খুব দুর্বল। এটি হলো একটা বিরাট সমস্যা। আপনি দিবেন, আপনি ডেলিভার করবেন, কিন্তু গিলার মতো যোগ্যতা স্টুডেন্ট কজন আছে? তাও আমি বলবো, সহকর্মীদের উপদেশ দিব, আপনারা গেলানোর চেষ্টা করবেন। কারণ আমরা 93-94 সালের দিকে যখন শিক্ষকতায় এখানে ক্লাস নিতাম, আর্টস বিল্ডিং, এত বিল্ডিংই ছিল না, তখন আমরা দাঁড়িয়ে থাকতাম রীতিমতো। এখানে 4 জন, 5 জন, 10 জন এইরকম স্টুডেন্ট থাকতো, কিন্তু আমরা খাতাটা নিয়ে যাই, ক্লাস নিতাম। কারণ আমি সবসময়, আমিও ব্যক্তিগতভাবে ভাবতাম যে আচ্ছা আমি বাসায় যাই কি করবো, হয়তো গেলে বাসায় আমার তো এফিসিয়েন্সি তো ডাউন হয়ে যাবে এইভাবে, যদি আমি ক্লাস না করি। তো এটা তো সত্যি, আপনি যদি ক্লাসে না যান, একাডেমিক সাইডে না যান, আপনার এফিসিয়েন্সি ডাউন হয়ে যাবে। এই কথাগুলো আজকের এই বিদায় দিনে আমি এই কারণে বলছি যে দিনাজপুর সরকারি কলেজ অনেক ঐতিহ্যবাহী, শক্তিশালী একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ক্রমশ সামনের দিকে আগাবে, এটি আমাদের সবারই থাকা দরকার, এই বিষয়টির দিকে লক্ষ্য রাখা দরকার। দুর্ভাগ্যের বিষয়, আমরা আজকাল অনেকেই দায়িত্ব এড়িয়ে চলতে চাই, হয়তোবা পরিবেশগত কারণে, হয়তোবা ঝুঁকিগত কারণে এইগুলো হচ্ছে। আমি দিনাজপুর সবগুলো কলেজে চাকরি করেছি, ইতিমধ্যে এই বক্তব্য চলে এসেছে। এখানেও আমি সব র্যাঙ্কে চাকরি করেছি, এক্সেপ্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর র্যাঙ্ক ব্যতিরিক্ত। তো এক জায়গায় এক রকম অভিজ্ঞতা। সে সিটি কলেজে চাকরি করেছি যখন, খুব ছোট কলেজ, স্টুডেন্ট অনেক কম, কিন্তু ভালোবাসা ছিল, এত ভালোবাসা ছিল স্টুডেন্টদের সাথে, যেটি কোনোভাবে পরিমাপ করা সম্ভব না। আমি এই সাহিত্য সংস্কৃতি, এই সাইটটি দেখতাম ওই সিটি কলেজে। আমার কাজও ছিল যে নতুন নতুন লোককে পারফর্মে আনা, কাজই ছিল এটা। মতিন সাহেব আছেন এখানে, কাবিরা সুলতানা ম্যাডাম যদি থাকতেন জানতেন যে আমার কাজই ছিল নতুন নতুন আমি ঘোষিকা উঠাবো, ঘোষক উঠাবো, এবং আপনারা জেনে খুশি হবেন যে এদের কিছু কিছু এই প্রাইভেট চ্যানেলগুলোতে যায় চাকরি করছে, এবং অত্যন্ত ভালো ভালো পজিশনে তারা একটি চাকরি করছে। ছোট কলেজটিতে দেখেন কি অবস্থা। একইভাবে আমি সরকারি মহিলা কলেজে কিছুদিন ছিলাম, সেখানে লক্ষ্য করেছি সেটি কোএডুকেশন কলেজ না, এটি একটি বড় বাধা। অধিকাংশই দূর দূরান্ত থেকে আগত মেয়েরা সেখানে করে। তো আমি যে সময়টি সেখানে যাই, সেখানে লক্ষ্য করেছি যে একটা ছাত্রী সংসদ ছিল। তো এই ছাত্রী সংসদের ভোট হতো আবার একটু বিচিত্রই বলবো, সরাসরি ভোটে না, ক্লাস প্রতিনিধিদের নির্বাচনের মাধ্যমে, এবং ছাত্রী সংসদের বোর্ডই হতো অনেক বড়। দেখা গেল যে 30 জন নিয়ে ছাত্রী সংসদের বোর্ডে। তো মজার ব্যাপার কি, ছাত্রী সংসদ থাকবে কলেজে, তার কার্যক্রম থাকবে না, এটা তো হয় না। তো আমি যখন প্রিন্সিপাল ছিলেন আঞ্জুমান আক্তার ম্যাডাম, বলতেন ম্যাডাম এরা যে ছাত্রী সংসদের একজন কর্মকর্তা, এদের তো একটা বসার জায়গা থাকা দরকার, একটা তো কনফারেন্স টেবিল থাকা দরকার, কোথায় বসবে এগুলো? উনি বলতেন এগুলো বাদ দেন তো, কোথায় বলবো, এটা বেঞ্চে টেন্সে নিয়ে যায় বসার। অত্যন্ত দুঃখজনক। এগুলো হচ্ছে ব্যক্তিত্ব গঠন থেকে মানুষ পিছিয়ে আসার কিছু বিষয়। কারণ আপনি যদি আপনি তাকে পোর্টফোলিও দিয়েছেন, আপনি চেয়ার দেবেন না, স্টেজে তাকে আপনি বেঞ্চে বসাবেন, তিনি কিভাবে ভালো করবেন? তো দুর্ভাগ্য, আমি যদি সেখানে আমার কর্মকালীন বিশেষত অধ্যক্ষ হিসেবে থাকতাম, এই ল্যাকিংগুলো দূর করতাম।
সেখানে দেখেছি অফিসের মধ্যে স্টোরেজের মালামাল ছুড়ে দেওয়া, সেগুলোকে ঝেঁটিয়ে এখান থেকে বিদায় করা হয়েছে। বিভাগ ভিত্তিক ফ্যাকাল্টি ভিত্তিক বিল্ডিংকে ভাগ করা হয়েছে। এগুলো আমরা করেছি, এগুলো করতে হয়, না করলে হয় না। ল্যাবরেটরি নাই, ল্যাবরেটরি দেখা যাচ্ছে যে কেমিস্ট্রি ল্যাবরেটরির জিনিস একদিকে, আর একদিকে কেমিস্ট্রি ল্যাবরেটরির জিনিস আর একদিকে, এগুলোকে এক জায়গায় নিয়ে আসা হয়েছে। অনেক কিছু ল্যাকিং ছিল। হোস্টেলগুলোতে আমি রেগুলার ভিজিটে যেতাম, শুনতাম যে ছাত্রীদের হোস্টেলে গেলে নাকি এই শিক্ষকদের মানে যাওয়া নাকি নিষেধ, পুরুষ শিক্ষকদের। ম্যাডামরা হয়তো ভালোভাবে জানতেন, কিন্তু আমি প্রাউড ফিল করি আমার যেতে কোনোদিন অসুবিধা হয় না, কারণ আমি সমস্যা দেখার জন্য গিয়েছি সেখানে। আমি গার্জিয়ান হিসাবে সেখানে গেছি, আমি একজন অভিভাবক হিসাবে সেখানে গেছি, আমি ওখানে ছাত্রী দেখার জন্য যাইনি, আমি ওখানে রিপেয়ার মেনটেন্যান্সের জন্য গিয়েছি, আমি ওখানে দেখতে গেছি ছাত্রীরা কিভাবে থাকে। যে দেখে আমি হতবাক হয়ে গেছি যে গণরুমের মধ্যে এইভাবে যদি থাকে, যে উঠেই দাঁড়াইলেই আর একজনের বিছনা, তো তাহলে ভালোভাবে জাতিকে কি দিবে, দেশকে ভালোভাবে কি দিবে, এগুলো আমি ফিল করেছি। তো সমাধানের চেষ্টা করেছি, কিন্তু সব ক্ষেত্রে সম্ভব হয় না, কারণ সংখ্যা বেশি হলে সমস্যার তো সমাধান সম্ভব না। দিনাজপুর কলেজে এখানে এসে কি করেছি ইতিপূর্বে আপনারা বলেছেন। আমি সবসময় দিনাজপুর সরকারি কলেজে এসে একটা জিনিস আমার মাইন্ডসেটে রেখেছি, সেটি হলো যে বিভাগ ভিত্তিক প্রশাসন, বিভাগের একটা প্রশাসন থাকবে, কলেজের একটা সেন্ট্রাল প্রশাসন থাকবে, কমিটিগত একটা প্রশাসন থাকবে, এভাবে চিন্তা করেছি। আমি যদি ঠিকই বিল্ডিংয়ের যদি আরো জায়গা পেতাম, আমি কমিটি ভিত্তিক কমিটি 1, কমিটি 2, কমিটি 3, কমিটি 4 এভাবে ভাগ করে দিতাম, কিন্তু আমি পাইনি। কারণ ছোট জায়গার মধ্যে আপনারা দেখেন যে গাদাগাদি করে সবাই এক জায়গায় কমিটির কাজ করে। শিক্ষকরা নিজেরা আপনার কাগজপত্র টানাটানি করে, যেগুলো একজন পিয়নের কাজ, সে কাজগুলো করে। শিক্ষকদের সেখানে কাজ করতে গেলে আমি মনে করি সেক্রেটারিয়েট টেবিলে সেখানে বসে কাজ করা দরকার, কিন্তু এগুলো আমি করতে পারিনি। রুম কত কারণে, রুম যদি আমি পেতাম আমি অবশ্যই এই জিনিসগুলো করতাম, এবং যে কোনো মূল্যে আমি এগুলো করতাম। আমি এখানকার অফিসকে মডার্নাইজেশন করার চিন্তা ভাবনা করেছি, কিন্তু আপনারা জানেন যে যেখানে যে অফিসে আই রিপিট এগেইন এন্ড এগেইন, যে অফিসের কর্মচারীরা এতটা অদক্ষ, নতুন ধ্যান ধারণার সাথে পরিচিত হতে চায় না, সেখানে আমি একলাই কি করব বলে? আমি ডিজিটাল অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা করেছি, কিন্তু আমি কি অধ্যক্ষ যাই প্রতিদিন এখানে ডিজিটাল অ্যাটেন্ডেন্সে হাত দিয়ে টিপে দেখবো যে ওয়েদার ইট ইজ মানে এটা ঠিক আছে কিনা বা নষ্ট হয়ে গেছে কিনা, এটা কি দেখার দায়িত্ব আমাকে প্রতিদিন একটা করে শিট বের করে এনে দিতে হবে, যাতে দিস কর্মচারী অ্যাবসেন্ট, এই কর্মচারী প্রেজেন্ট, এগুলো দিতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কিছুদিন চালার পরে স্যার হ্যাং হয়ে গেছে। তাহলে কিভাবে হবে? আমাদের তো এগোতে হবে, জ্ঞানে বিজ্ঞানে বিশ্ব এগিয়ে যাচ্ছে, আমরা কি এইভাবেই থাকবো? আমি এখানে বড় প্রশাসনিক বিল্ডিং এর জন্য আমি আপনার প্ল্যান করা আছে এবং সেগুলো আমি ইডিতে দিয়েছি। তারা বলছে স্যার এই বিল্ডিং করতে 3 কোটি টাকা লাগবে। আমি বললাম আপনি তার ভিত্তি দিয়ে কিছুদিন শুরু করুন না কেন? তো বলছে যে স্যার যে প্ল্যান আপনি বানাইছেন, বাস্তবিক প্ল্যানটা হলো আমাদের ডিসি অফিসের মতো। ডিসি অফিসের যে ইয়েটা আছে ঠিক ওই ক্যাটাগরি প্ল্যানটা, অনেকটা, যে নিচে থাকবে সমস্ত মানে আপনার বিশ্ববিদ্যালয়ের আদলে যে কাউন্টারগুলো থাকবে, আর অধ্যক্ষ উপাধ্যক্ষ উপরের দিকে থাকবে, কনফারেন্স রুম উপরের দিকে থাকবে, এইরকম। তো আমি আপনাদের কাছে বলবো যে যদি গতদিনেও ইডির লোকজন এসেছিল আমাকে বিদায় শুভেচ্ছা জানাতে, আমি বারবার বলছি যে প্লিজ আপনারা একটা এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর দিকে তাকান, না হলে এদের মাইন্ডসেটও চেঞ্জ হবে না, এরা ডেভেলপও করবে না, কিছুই করবে না। আমি অত্যন্ত আনন্দিত যে দিনাজপুর সরকারি কলেজের বিভাগগুলো অনেকটাই মডার্নাইজেশন হয়েছে, বিশেষত শিক্ষকদের একটা মানসম্মত বসার মতো জায়গা হয়েছে। এটা আপনারাই এইটার দাবিদার, আপনারাই করেছেন এটা। তা আমি মনে করি যে আমাদের ক্লাস টেকিং গুলো এইরকম ঝকঝকে হওয়া দরকার। তো আপনারা আশা করি এগুলো কন্টিনিউ করবেন। আর
এখানে দর্শন বিভাগের বিভাগীয় প্রধান কথা বলতে এসেছিলেন। তো আমি খুবই আবেগ আপ্লুত যে তিনি এতটা অসুস্থ হয়ে এখানে বক্তব্য দিয়েছেন, আমার সম্বন্ধে কিছু কথা বলেছেন, এজন্য আমি কৃতজ্ঞ। আমি তার জন্য কিছু করতে পারিনি। তিনি আজ যে অসুস্থ হয়ে গেছেন, কি কারণে হয়েছেন, কি জন্য হয়েছেন, কিছু নামধারী দুর্বৃত্তর কারণে ক্রমশ তিনি এই অবস্থায় পতিত হয়েছে। তার স্বাস্থ্য ভঙ্গ হয়েছে, টেনশনে ছিলেন, এসে আমাকে বলতেন। তো আমি একটু হলেও মনে করি যে কিছু দুর্বৃত্তকে সেখান থেকে আমি উচ্ছেদ করতে পেরেছি। তো একজন অধ্যক্ষকে কিছু দায়িত্ব পালন করা হয়। আপনারা দেখবেন যে কলেজের 3টা গেট আছে, 3টা গেটের 2টো গেট ঠিক করা হয়েছে, আর একটা ইডি করে দিবে এই বছরই। আমার কেন জানি মনে হয় যে মেন গেটটা বন্ধ করে রাখবো আমি এবার, দিয়ে এই 3rd গেটটা চালু করবো, এই দিক দিয়ে আপনারা আসবেন, তাহলে এই দোকানপাটগুলো এখান থেকে সরতে থাকবে। আপনারা যদি দ্রুত গতিতে যদি গাড়ি চালাই আসেন, ধুলা উড়াইতে আসেন, নিশ্চয়ই একদিন এখান থেকে উচ্ছেদ হবে। একটা কলেজের সামনে এত বিশাল দোকানপাট কেন থাকবে? কলেজের সামনে থাকবে ফুলের বাগান। ছাত্রছাত্রীরা এগুলো দেখে তাদের মন পবিত্র করবে, একাডেমিক কাজে তারা ভালোভাবে নিজেদের মনোনিবেশ করবে। তো এই জিনিসগুলো করতে গেলে অনেক রিস্ক নিতে হবে। আপনারা জানেন আমি মাঝে মধ্যে আমার অনেক জায়গায় আমাকে ফেস করতে হয়েছে। আমি অনেক জায়গায় গুরুত্বই দিই না, আমাকে ডাকলেও আমি সেখানে যাই না, আমি এগুলো তোয়াক্কা করি না, সে যত বড় কিছুই হোক না। আমাকে কি বলবে বলুক, আর দ্বিতীয়বার আর বলেন। তো দিনাজপুর সরকারি কলেজ অনেক বড় কলেজ, এটা উত্তর সামনের দিকে এগিয়ে যাবে। আমি আগেও বলেছি, বিভিন্ন বিভাগ যখন বিদায় এর সময় বলেছি যে আমি সব সময় দিনাজপুর সরকারি কলেজকে একটা বিশ্ববিদ্যালয় হিসাবে চিন্তা করি। আমি যখন হাজিদান এসে যাই তখন আমার খুব লজ্জা লাগে যে আরে এরা শত শত কোটি টাকা দিয়ে এখানে তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, তাদের আইসিটি ফ্যাসিলিটিস, তাদের মেডিকেল ফ্যাসিলিটিস, তাদের ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস, এই জায়গাগুলো তারা ডেভেলপ করছে, হল ফ্যাসিলিটিস। আর আমরা ইয়ারলি মাত্র এই শিক্ষকদের বেতন শুদ্ধ এই 1-2 কোটি টাকার একটা বরাদ্দ পাই, ইডি থেকে প্রায় 50 লাখ টাকা। এ দিয়ে কি হবে? তো এর মাঝেও আসার বিষয় যে আমাদের সিডিপি একটা প্রজেক্ট আমরা আছি, তার মাঝে সিডিপি প্রজেক্টের বিশেষ করে রিনোভেশন এর কাজগুলো যদি হয়, ক্লাসের চেহারা হয়তো বা অনেক সুন্দর হবে, নান্দনিক হবে। বিশেষত প্রতিটি ডিপার্টমেন্টের একটি করে মডেল ক্লাসের দেখা আমরা পাবো। এটা হয়তো বা খুব বেশি দিন লাগবে না, এগুলো টেন্ডার হবে এবং কাজগুলো হলে সেগুলো আপনারা দেখতে পাবেন। এই সিডিপি প্রজেক্ট এখানে চলমান আছে, এই প্রজেক্ট থেকে নিশ্চয়ই আমরা কিছু পাবো। এর বাইরেও আমি যখনই সুযোগ হয়েছে আমি বলেছি যে আমার একাডেমিক বিল্ডিং দরকার, আমার একাডেমিক বিল্ডিং দরকার, আমার হোস্টেলের দরকার না। হোস্টেলে ছাত্র পাওয়া যায় না, ছাত্রী পাওয়া যায় না, আমি হোস্টেল দিয়ে কি করব? আপনারা দেখেছেন আমাদের লাইব্রেরির বিষয়টি আসেনি কারো কাছে। আমাদের লাইব্রেরি আমি দাবি করব কলেজ পর্যায়ে গভর্নমেন্টের ফান্ডের বাইরে যদি কোনো কলেজ লাইব্রেরি থাকে, সেটি হলো দিনাজপুর সরকারি কলেজ লাইব্রেরি। দিনাজপুর সরকারি কলেজ লাইব্রেরির 2য় তলায় বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ কর্ম। আমি দাবি করব এটি একেবারে খারাপ নয়, আমরা অবশ্যই একটি শক্তিশালী এবং ভালো কাজ করেছি, এতে কোনো সন্দেহ নাই, এবং এর সম্মানের অংশীদার আপনারা সকলে। আমি আরো বলি, কিছুদিনের মধ্যে হয়তো আমাদের বঙ্গবন্ধু মুরালের কাজটি শুরু হবে। এটি 15 লাখ টাকা স্যাংশন হয়েছে। এই যে আমাদের সেন্ট্রাল নোটিশ বোর্ড আছে, সেখানে এটাকে তৈরি করা হবে। এই সেন্ট্রাল নোটিশ বোর্ডটা ভেঙে দেওয়া হবে এবং এটির যে ডিজাইন প্ল্যান, এটি আমি নিশ্চিত
যে যদি সেটি বাস্তবায়ন করা হয় সেভাবে, আমি মনে করি যে বাংলাদেশের যে কোনো কলেজের তুলনায় এটি হবে সব থেকে নান্দনিক, শৈল্পিক। কারণ এটি কয়েকটি ডাইমেনশনে এটির মডেলটিকে তৈরি করা আছে, যেটি দূর থেকে কয়েক রকম দেখা যাবে। এখন ব্যাপার হলো যে এটি ফিনিশিং এর সময় আপনাদের নজর রাখতে হবে। তো আপনারা এই জিনিসগুলো নজর রাখবেন। আর কলেজে বলি, বহিরাগতদের চাপ অনেক, সেটা হাঁটা বাহিনী বলেন আর বাইরে থেকে এই কাঁটাতারের বেড়া ভেঙে ঢোকা বাহিনী বলেন, এগুলোর উপদ্রব অনেক বেশি। আমি এগুলো নিয়ে লিখতে লিখতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে, প্রশাসন সাময়িকভাবে আসে, বলে আপনারা সব কিছু করেন, এগুলো করতে করতে অনেকটা ক্লান্ত হয়ে গেছে। তো তারপরেও আপনারা এই বিষয়গুলো নজর রাখবেন। আপনারা যেহেতু আছেন এক একজন প্রথম শ্রেণীর অফিসার, আপনারা এই জিনিসগুলো দিকে নজর রাখবেন। বিগত কয়েকদিন থেকে আপনারা বিভিন্নভাবে আমাকে বিদায় সংবর্ধনায় সম্বর্ধিত করেছেন। কয়েকদিন থেকেই আমি বলবো, বিশেষত 2 তারিখের পরের থেকেই আমি বিভিন্নভাবে, সেটি বিএনসিসি হোক, রেড ক্রিসেন্ট হোক, বিভিন্ন বিভাগ হোক, এই বিভাগগুলো থেকে আমাকে আপনারা বিদায় সংবর্ধনায় ফুলের শুভেচ্ছা জানিয়েছেন, অভিষিক্ত করেছেন। এজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে আপনারা যে ফুল দিয়ে আমাকে বিদায় দিয়েছেন, এই ফুলের কুড়ি বা এই ফুলের দড়িতে আমি আপনাদের সাথে আবদ্ধ হয়ে গেছি। এ থেকে একরকম নিস্তার পাওয়া অনেক সময় লাগবে। আর আমি কৃতজ্ঞ যে আমি আপনাদের থেকে একটু পজিটিভ হলেও ভালো ধারণা নিয়ে এখান থেকে বিদায় নিতে পারছি। আমি দুঃখিত যে মাস্টার রোল কর্মচারীদের জন্য আমি কিছু করতে পারিনি। তারা মন ক্ষুণ্ণ, তাদের বেতন বাড়ালাম না কেন? আপনারা জানেন করোনাকালীন কি আমাদের বেতন, করোনাকালীন কি আমাদের সরকার যে আদায়গুলো হয় ছাত্রছাত্রীদের কাছে, সেগুলি কি কন্টিনিউ ছিল? না। বেতন বাড়ে কি করে? না, বেতন বাড়াতে। আপনাদের বলি ওপেন লিখেন, এমনও চিঠি লিখেছে মোহাম্মদ হোসেন কোটি টাকা পকেটের মধ্যে নিয়ে এইখান থেকে যাচ্ছে। সরকারি একটা প্রতিষ্ঠান, মোহাম্মদ হোসেন কোটি টাকা নিয়ে যাচ্ছে। সরকারি তাহলে কি হিসাব কিতাবের কোনো কিছুই নাই? সেম এখানে দাঁড়িয়ে গর্বের সাথে বলতে পারি, আমি আমার ফ্যামিলিগতভাবে, পারিবারিকভাবে, উত্তরাধিকারভাবে আমি আমার বাড়ির সমস্ত দলিল দস্তাবেজ আমার কাছে থাকে। সেখানে কোটি কোটি টাকার আমার মার পক্ষে আমি করি। আমি যখন প্রয়োজন হয় আস্তে চেক বই বের করে লেখে টেকে দিয়ে আবার সেই ব্যাগের মধ্যে সেগুলো সব লক অ্যান্ড কি করে আস্তে আলমারির মধ্যে ফেলাই ছেড়ে দিই। সো আমার নীতি নৈতিকতা নিয়ে কথা বলারও নিশ্চয়ই আপনারা অন্তত বলবেন না, এই কনফিডেন্স আমি রাখি। কিন্তু যারা বলে, দুঃখের বিষয় তাদের জন্য কি আমি কিছুই করিনি? যখন লকডাউনের কারণে না খেয়ে মরার মতন একটা প্রবণতা হয়েছিল, আমি বলেছিলাম যে কিছু দিতেই হবে। আমরা দিয়েছি উচ্চ মাধ্যমিকে গিয়ে রেড ক্রিসেন্ট থেকে প্রথমে সাহস করে সেখান থেকেই দিয়েছি। 13 প্রকারের জিনিস দেওয়া হয়েছে, পরে এখান থেকে দেওয়া হয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন সময় দেওয়া হয়েছে। কারো বেতন তো কমায় দেওয়া হয়নি। তাহলে এই জাতীয় কথাবার্তা বলা, বাইরের লোক বাঙালি কান কথায় বিশ্বাস করে বেশি, বলে না রে স্যার এই উন্নয়নের নামে টাকা টানছে পিছন থেকে। আমার মাহবুব সাহেব আছেন এখানে, তিনি জানেন তাকে কি করতে হয়েছে। আমার AKM আল আব্দুল্লাহ সাহেব আছেন, হামিদুর রহমান আছেন। আমি কোনোদিন একটি টাকা তাদের এখানে হাত দিয়ে ধরিনি। আমি তাদের এখানে 2-1 বেলা ভাত খেয়েছি, ডিম দিয়ে ভাত খেয়েছি। তাও হামিদুর রহমান স্যার একটু ডিম রান্না, আমি কোনো রকম মাছ মাংস রান্না করতে আসবো না।
তাহলে আমি যাবো না। বলছে না স্যার, ডিম দিয়ে ভাত খাবো। আমি ওকে, নামাজ পড়ে এসে ডিম দিয়ে ভাত খাবো। আমি আপনাদের কিছু নাস্তা খেয়েছি, তারপরেও আমি এত স্বচ্ছভাবে সবকিছু এগুলোর আছে, যেগুলো ফাইল থাকে 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 করা আছে। অডিট হয়ে গেল সাম্প্রতিক সময়। আমি বলি আপনাদের, অডিটের আপত্তি দেওয়ার কোথাও যায় না স্যার, এইটা এরকম এরকম এরকম, এই বিভাগ কেন পরীক্ষা নিবে, অভ্যন্তরীণ পরীক্ষা কেন বিভাগ নেবে, এই কথা কিন্তু আপনারা আগেও শুনেছেন। বাই বলি, অনেকে অনেক সময়, শিক্ষকরা না, আমার ভূতপূর্ব ভাইস প্রিন্সিপালও আমাকে বলতেন যে স্যার বিভাগ লুটপাট করে খাচ্ছে। দুঃখিত আজকে এখানে দাঁড়িয়ে কথাটা বলতে বাধ্য হচ্ছে, একজন মানুষ মারা গেছেন, আল্লাহ তাকে ব্যস্তবাসী করুন। আমি বলছি না, প্লিজ এইদিকে হাত দিবেন না, আমি হাত দিব না এখানে, আমি এই চেয়ারে থাকতে। বিভাগের ভাইবা, স্যার ভাইবাই ওনারা কি করছেন, আমার আমি ওখানে হাত দিব না, ইনকোর্স পরীক্ষা ওখানে আমি হাত দিব না। কারণ বিভাগরা যে কাজগুলো, বিভাগের সাথে যারা শিক্ষকরা সংশ্লিষ্ট আছেন, তারা কাজ করে কিভাবে আপনারা লক্ষ্য করে দেখবেন। অনেক সময় তাদেরকে ক্লার্কের কাজ করতে হয়, তারা ক্লার্কের কাজ করবেন, তারা একাডেমিক কাজ করবেন, তারা রিসার্চ গবেষণার কাজ করবেন, তারা ভালো ক্লাস টেকিং করবেন, তারা কেন ওগুলো কাজ করবেন। তো এর কারণে যদি তারা 200-400-1000 টাকা সম্মানী নেন, এতে দোষণীয় কি আছে? দুর্ভাগ্যের বিষয়, আপনারা বা আমরা এই কোটের পকেটে করে বোধহয় বান্ডিল নিয়ে যাই টাকা। আমি বলি, বিভিন্ন কমিটি বিভাগ আমাকে যে সম্মানগুলো দেয় বা দিয়েছিল, আমি কোনোদিন খাম খুলে গেলে গুনিও না, কয়টি টাকা থাকলো দিয়েছেন, এইটুকুই যথেষ্ট। তো একজন মানুষের নীতি নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলার আগে সতর্ক হওয়া দরকার, কাকে কথাটা বলছে। আমি ছাত্র জীবনেও এরকম ছিলাম। আমার পরিবার আমাকে শিক্ষা দিয়েছে যে কারো জিনিসে হাত দিবা না। আমার মা আমার আইকন, আপনারা বলেন রত্নগর্ভা, আমার মা কি রত্নগর্ভা না? আপনারা এখন মেজারমেন্ট করেন। আমার বড় ভাই একজন তত্ত্বাবধায়ক প্রকাশক হিসাবে তিনি রিটায়ারমেন্টে গিয়েছেন। আমার মেজ ভাই একজন সাংবাদিক কলামিস্ট। আমার তৃতীয় ভাই একজন বাংলাদেশ রেলে কর্মরত ছিলেন, তিনিও রিটায়ারমেন্টে গেছেন। আমার চতুর্থ ভাই একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তিনি একজন ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে এটি কোম্পানিতে এখনো কর্মরত আছে। আর আমি তো আপনাদের সাথে আছি, আমার ভাই বোনেরাও শিক্ষিত। তো তাহলে আমি তো দেখি যে অনেক জায়গায় যে রত্নাগর্ভা দেয়, তো আমার মাকে দিবে দেখেন। আমার বাবা একজন বিশিষ্ট সাহিত্য সাংস্কৃতিক ঐতিহ্যবাহী ব্যক্তিত্ব, তার অনেক প্রকাশনা আছে, আপনাদের একটা আমি দিতে পেরেছি নিজে প্রিন্ট করে। তা আমি কই এগুলা দাবি করি না, এগুলা প্রচার, অনেকে প্রচারে বিশ্বাসী। আজকাল যুগ হয়ে গেছে বোধহয় প্রচার বিশ্বাস। রাজশাহী কলেজে দেখলাম সম্মানিত অধ্যক্ষ পিয়ারে লেগেছেন, তো ওই একটা বইও আমার এখানে আসলো, সেখানে দেখি যে এই রোডের মধ্যে টাইলস লাগা, তো নান্দনিক হয়েছে নিঃসন্দেহে। তো আমি অডিট টিমকে বললাম, আচ্ছা এই যে দেখেন রোডের মধ্যে টাইলস লাগা, তো এইগুলার অডিট অবজেকশন কি হয় না নাকি? এটা 1-2 টাকার টাইলস নাকি? আর আপনি এখানে এসে বলতেছেন যে মহা অপরাধ আমরা করে বেড়াইছি, আপনারা বিএনসিসির ফাইলটা দেন তো একটু দেখি। আরে বিএনসিসি আপনি দেখবেন কেন? এখন আপনি অডিট করতে আসছেন এই সালে, আর বিএনসিসির ফাইল দেখতে যাবেন কেন? এই নিশ্চয়ই কেউ যায় বলে আসছে। আপনার শিক্ষকরা এই অভ্যন্তরীণ পরীক্ষায় এভাবে সম্মানী নিতে পারে। তো আমি যে শিক্ষকরা, তাহলে ওই শিক্ষকরা পরিপত্র অনুযায়ী প্লাস ইন্টারনাল একটা বন্টন নামা, যেটা একাডেমিক কাউন্সিলে অনুমোদিত। তো এটা দোষের কি আছে? না স্যার, আপনি যদি বলেন তাহলে আমরা ওভারলুক করি আর কি। এই আপনি যদি ফাইল থেকে কাগজ ফেলাই দেন, ফাইল থেকে ডিসচার্জ করে যদি ওদিকে ফেলাই দিয়ে বলেন যে কাগজ পাচ্ছি না, তখন তো হোয়াট ক্যান আই ডু দ্যাট মোমেন্ট? ওই সময় আমার কি করার আছে? বলে নাই স্যার, কিন্তু এই তহিদুল সাহেব, তাকে কি আমি বিশ্বাস করবো না? উনি দিয়ে গেছেন, আমি দেখছি।
তো দুর্বৃত্তায়ন কোথায় গিয়েছে লক্ষ্য করেন, যে স্যার আপনি যতই কিছু করেন আমার কিছু দিতে হবে। আপনারা আপদকালীন রাখবেন কেন? এ ব্যাখ্যাও তাদের দিতে হবে। আরে বাবা, আপনারা যে এসেছেন থাকতেছেন ৩,০০০ টাকা করে এক একদিন এক একটা রুমে, সে ভাড়া কে দিবে আপনার? আমি দিব মোহাম্মদ হোসেন পকেট থেকে? এই হলো একজন প্রশাসক হিসাবে আমার কিছু ব্যক্তিগত এবং মানে তিক্ত অভিজ্ঞতা। তো আমি এর বাইরেও বলি, আমার সম্মানিত শিক্ষকরা আমার দুটো হাত, যার কারণে আমি চলতে পেরেছি। এই হাত যদি আমার দুর্বল হতো নিশ্চয়ই আমি চলতে পারতাম। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমি দিনাজপুর শহরে থাকবো। আমি আবারও বলছি, আপনারা একাডেমিক দিকগুলোর দিকে মনোযোগী হবেন, কলেজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এইটি দুটো বিষয়ে আপনাদের কাছে আমি অনুরোধ করব। এখানে বিএনসিসি ভবনের কথা বলা হয়েছে, তারা স্বতন্ত্র ভবনে গিয়েছে, এটি একটি ভালো দিক। বিএনসিসি কেন, নাট্য ঐক্য জোটেরও তো চেম্বার দেওয়া হয়েছে, ভবন দেওয়া হয়েছে সাংস্কৃতিক কর্মকাণ্ড চলাকালীন। রেড সেন্টারও হয়েছে, শেষের দিকে এসে করলাম। বা আমাদের লাল মিয়া সাহেব যে প্রতি বছর একটা করে ম্যাগাজিন বের করছেন, কন্টিনিউ কয়েক সাল থেকে কলেজ ম্যাগাজিন বের করছেন, এসবের নিশ্চয় মূল্য আছে। এসবেরও প্রতিদান দেওয়ার যোগ্যতা আমার নাই। একেএম আল আব্দুল্লাহ কলেজের জন্য নিবেদিত, আব্দুল মতিন কলেজের জন্য নিবেদিত, আর কজনের নাম বলবো, মাহবুর রহমান কলেজের জন্য নিবেদিত, আমাদের আইসিটি জাহিদুল হাসান, সাজেদুল ইসলাম, এরা যে নিবেদিত, কজনের নাম বলবো। আমি শেষের দিকে চিন্তা ভাবনা করেছিলাম যে আমি কিছু পুরস্কৃত করব, শেষ মুহূর্তে টেস্ট দিয়ে একটা অনুষ্ঠান করব। তো আমি সময় পেলাম না। মানুষকে সম্মান করা উচিত, সম্মান দেওয়া উচিত, তাহলে মানুষ কাজে এগিয়ে আসবে, কাজে উৎসাহিত হবে, নচেত তার কাজের স্পৃহা কমে যাবে। এগুলো ম্যানেজমেন্টেরই অংশ। ম্যানেজমেন্ট সব সময় বলে কাজে উৎসাহিত করতে হবে, উৎসাহিত করতে। তো আপনারা এই জিনিসগুলো ভাববেন, আগামী দিনগুলোতেও ভাববেন এভাবে। আমরা ব্যাংক বুথকেও সরিয়েছি সাম্প্রতিক সময়ে, খুব অল্প সময়ে। আমাদের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক হেড স্যার বলেছিলেন যে স্যার আমার ক্লাসরুমের সমস্যা, তো আমি সেখান থেকে সেটাকে করেছি, সরিয়ে এনে বড় একটা ক্লাসরুমের ব্যবস্থা করেছি। তো এভাবে অনেক কম্বিনেশন করতে হবে, না হলে চলা যাবে না। গতিশীল থাকতে হবে, সব সময় গতিশীল থাকতে হবে। আজ দেখুন এই অডিটোরিয়ামে দাঁড়িয়ে কথা বলছি, এই মতিন সাহেবকে দিয়ে আমি এখানকার প্যানেল সব খুলেই পড়ছিল, আবার ঠিক করা হয়েছে, আবার পচে গেছে, এই বর্ষাতে গেল, এই অবস্থা হয়েছে। কেউ বলবে না যে আদৌ এখানে টাকা ইনভেস্ট করা হয়েছে। কিন্তু বাস্তব হলো আমরা যে মাটির উপর দাঁড়িয়েছি, সেই মাটি এবং আল্লাহ জানে যে আদৌ কাজ হয়েছে কি হয়নি। তো কাজ করতে হবে, কলেজ প্রশাসনকে গতিশীল থাকতে হবে। গতিশীল না থাকলে মুশকিল। আমরা বিদ্যুৎ লাইনের একটা চেঞ্জ করেছি। এই বিদ্যুৎ লাইন, এটা একটা বিরাট একটা অ্যাচিভমেন্ট আমি বলবো এই কলেজের জন্য। তো হয়তো বা 50 বছরেও এটি আর আপনাদের হাত দিতে হবে না। আপনারা সময় সুযোগ মতো ডিপার্টমেন্টগুলোকে আরো সমৃদ্ধ করবেন। শিক্ষক পরিষদেও আমার কাছে দাবি করেছিল, সেখানেও একটু চেঞ্জ হয়েছে, যে কথাগুলো আগে আসছে।
অন্তত আপনারা বলতে পারবেন যে আমরা একটা মানসম্মত জায়গায় বসার মতো জায়গা পেয়েছি, এইটুকু বলতে পারবেন। আসলে তো এর থেকে ভালো কিছু হওয়া দরকার, সেগুলো নাই, এর মধ্যে অনেক ভালো। তো যা হোক, আমি অনেকক্ষণ নিলাম, আমি প্রথা ভেঙে সময়টা নিয়েছি, কারণ আপনারা জানেন যে কিছু কথা বলবো বলেই প্রথমে আমি আমার সহকর্মীদেরকে বলেছিলাম যে আমি কিছু কথা বলবো, আমাকে সময় দিতে হবে। তো এই কথা বললাম, আমি কিছু যোগ্য সহকর্মী ধুয়ে গেলাম, আর আমি মনে করি সবাই যোগ্য। আপনারা বিসিএস ক্যাডারভুক্ত কর্মকর্তা, আপনারা আজকেও 4 জন যোগদান করেছেন, তাদের নার্সিং করবেন আপনারাই, আপনাদের দেখেই তারা শিখবে। আপনারা যদি তাদের দেখাতে না পারেন, তাদের গাইডলাইন দেখাতে না পারেন, তারা কিছুই শিখবে না, তারা আসবে যাবে। পরিশেষে গত কয়েকদিন থেকে আপনারা আমাকে সম্বর্ধিত করেছেন, ফুলের সভায় সিক্ত করেছেন, এজন্য আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষত বাঁধন আমাকে এই এটা কি যেন ফুল বলে, গাঁদা ফুল দিয়ে যেভাবে করেছেন, আপনারা দেখেছেন, সেটা ফেসবুকে এসেছে, কত হাজার হয়েছে এ পর্যন্ত। তো এটা আমার বিষয় না, বিষয় হলো দিনাজপুর সরকারি কলেজ। দিনাজপুর সরকারি কলেজ যে একজন অধ্যক্ষ বিদায় নিচ্ছেন, যেটি ফেসবুকে ওই আমেরিকা থেকেও লোকজন দেখছে, রাশিয়া থেকেও লোকজন দেখছে। নিশ্চয়ই পরের অধ্যক্ষরা এর থেকে আরো বর্ণাঢ্যভাবে বিদায় নেবেন, আমি এই প্রত্যাশা করি। তো আজকের এই আয়োজন করেছেন শিক্ষক পরিষদ, শিক্ষক পরিষদকে ধন্যবাদ জানাই, তারা কষ্ট করে আয়োজন করেছেন। আপনারা এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন, এজন্য আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা আমার জন্যে, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমি এই বিগত আপনাদের কাছে হয়তো আমার সহকর্মীরা বিভিন্ন সময় ফোন করেছেন, তাদের ধন্যবাদ জানাই। প্রত্যেকেরই জিজ্ঞাসা ছিল যে স্যার কেমন আছেন। স্যার ভালোই ছিল, স্যার খারাপ ছিল না, কারণ আমি রেস্ট নিচ্ছিলাম। আরও কিছুদিন হয়তো রেস্ট নিব, আমার অনেক চিন্তা ভাবনা আছে। আমি হয়তো বা চিন্তা ভাবনা আছে যে আমি কিছুটা ড্রাইভ দিব আবারও, এইরকম ভাবনা আছে। চেষ্টা করবো, জানি না কতটুকু সাকসেস হব। তবে এখনো মাথার উপরে অনেক কাজ, অনেক অনেক কাজ, এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে করতেই আমার বোধহয় কাজ সেই সময় পাবো না বোধহয়, এইরকম বিষয়। তো আপনাদের সাথে কিছুদিন, কয়েক বছর কলেজে ছিলাম, ভুল ত্রুটি নিশ্চয়ই হয়েছে, ধমকাধমকি করেছি, গালাগাল করেছি, প্রশাসনিক কারণে করেছি। এই জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, আপনারা ক্ষমা করবেন। কারণ আমি চেয়ার আমার ব্যক্তি নয়, চেয়ারটাকেই আমি চেয়ার মনে করেছি, যে আমি মোহাম্মদ হোসেন দিনাজপুর সরকারি কলেজের প্রিন্সিপাল হিসেবেই আছি। আমাকে ব্যক্তিগতভাবে জেলা প্রশাসন থেকে বলেছিল যে আপনি একটু জানাইলেন না কেন আমাকে। আমার ইচ্ছা করেনি। ডিস্ট্রিক্ট জাজ সাহেব বলেছিলেন প্রিন্সিপাল সাহেব কোন দিন সময় দিতে পারবেন। আমি বলছি সরি, আমি এত টায়ার্ড এই কাহিল কলেজে সময় দিতে দিতে আর যাই না। কারণ আপনাদের কাছ থেকেই, আপনারাই আমার কাছে সব থেকে কাছে, আপনাদের সাথে থাকাটাই শেষ সময় আমার কাছে জরুরি বলে আমি মনে করেছি। কারণ আপনাদের সাথে আমার গ্যাপ থাকুক বা আমার কোনো কাজের কারণে আপনারা পেন্ডিং হয়ে থাকুন, এটি আমি হতে দেব না, এই ভাবনা ছিল আমার। যা হোক, আপনারা আমার জন্য আবারও বলছি দোয়া করবেন, আমি দোয়াই চাই। আর প্রতিষ্ঠানকে ভালোবাসবেন, দিনাজপুর সরকারি কলেজকে ভালোবাসবেন, বিভাগগুলোকে ভালোবাসবেন, আপনাদের নিজ নিজ ডিসিপ্লিনকে ভালোবাসবেন। আপনারা ভালো থাকবেন, একাডেমির মধ্যে থাকবেন, একাডেমিশিয়ান হয়ে থাকবেন, বই পুস্তকের মধ্যে থাকবেন। এই কাঠ পাথরের মধ্যে
বেশি থাকবেন না, এটুকুও বলবো। তো আপনাদের পরিশেষে ভালো, সুন্দর, সুস্থ দীর্ঘজীবন কামনা করি। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এই কামনা করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।